রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৬ জনের পদত্যাগ। এদিকে ভারতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার। জানাবো গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আরও জানাবো শিক্ষকদের বেতন ভাতা বাড়বে, পরিশোধ করা হবে বকেয়া। জানাবো গাজায় নতুন হামলা বন্ধে চাপ বাড়ছে ইসরায়েলের উপর। সর্বশেষ জানাবো নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে জুনের পরে নয় বললেন প্রধান উপদেষ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৬ জনের পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে তারা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ করেন রংপুর জেলা ও মহানগর কমিটির ১৬ জন নেতাকর্মী। এ সময় এ প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা দেন অর্ধ শতাধিক কর্মী। রবিবার ১৮ মে রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলনে ডেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদত্যাগকারীরা হলেন মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান, সংগঠক আদনান সামির, মাহদি হাসান অনিক, রাতুল এনায়েত রাব্বি, সদস্য আরাফাত সানি আপন, আল শামস, সিয়াম আল আমিন, সীমান্ত হোসেন, মোজাহিদ, আল তানজিল আহসান, জেলা কমিটির সদস্য মুবতাসিম ফুয়াদ সাদিদ, জুনাইদ ইসলাম সাদিদ, সুজন শাহ, মাহতাব হোসেন, আবির ও সাম মাহমুদ সিরাজ। এর আগে গত ১৫ মে নেতাদের দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন জেলা কমিটির আরেক সদস্য মাহমুদুর রহমান লিয়ন। পদত্যাগ পত্রে রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ কিছু নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং তার সপক্ষে পাওয়া প্রমাণ আমাদের আন্দোলনের মূল চেতনা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। এ কয়েকটি নেতার অপকর্মের দায় আমরা যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি তাদের উপরও বর্তায়, যা অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। এই গুটি কয়েক নেতার অপকর্মের দায় আমরা যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি তাদের উপর বর্তায়। এ সময় মহানগর কমিটির যুগ্ম আইন আহসান অভিযোগ করে বলেন, পুরো বাংলাদেশের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছিল, কিন্তু আমরা সেই বিশ্বাস রাখতে পারিনি। ভারতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার। ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে ৩ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রহরা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন। তারা হলেন মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন। মজনু গাজীর বয়স ৫২ বছর, তিনি খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। ৪০ বছর বয়সী কামাল শেখের বাড়ি খুলনার বেতকাশী এলাকায়। মেহেদি হাসানের বিস্তারিত পরিচয় পুলিশ প্রকাশ করেনি। জানা যায় তাদের গ্রেফতার করা হলেও ৫ দিন ধরে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। প্রথমে রহরা এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে কলকাতার নিউ টাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদি হাসানকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ১৪ ধারায় মামলা করা হয়েছে। রবিবার ১৮ মে তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে কামাল শেখ নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করেন। গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইসরায়েলি সেনাবাহিনী রবিবার গাজা উপত্যকায় তাদের সম্প্রসারিত অভিযানের অংশ হিসেবে ব্যাপক স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। একই সময় ফিলিস্তিনি ভূখণ্ডটিতে উদ্ধারকর্মীরা ইসরায়েলি হামলায় বহু মানুষের মৃত্যুর খবর দিচ্ছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় লড়াই বন্ধে হামাসের সঙ্গে একটি চুক্তি করার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা আসে। সেনাবাহিনী জানায়, গত একদিনে তাদের বাহিনী উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকা জুড়ে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে, যেখানে তারা ডজন খানেক সন্ত্রাসীকে নির্মূল করেছে, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে এবং গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে মোতায়েন রয়েছে। অন্যদিকে ব্যাপক স্থল অভিযান শুরুর ঘোষণার কিছুক্ষণ পরেই গাজা উপত্যকা থেকে ২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। তারা বলেছে, কিসিফিমে সাইরেন বাজানোর পর মধ্য গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ২টি ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং অন্যটি অন্য জায়গায় পড়েছে। ইসরায়েল বলছে, তাদের এই বাড়তি অভিযান মূলত জিম্মি মুক্ত করা ও হামাসকে পরাজিত করার লক্ষ্যেই। শিক্ষকদের বেতন ভাতা বাড়বে, পরিশোধ করা হবে বকেয়া। সামনের বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে, পাশাপাশি শিক্ষকদের দেনা পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অনৈতিক পরিষদের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন
ওয়াহিদুদ্দিন মাহমুদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর ওয়াহিদুদ্দিন বলেন, আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি, কিছু দাবি দেওয়ার কথা শুনেছি, সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। আশা করব দ্রুত সবকিছু বাস্তবায়ন করার। গাজায় নতুন হামলা বন্ধে চাপ বাড়ছে ইসরায়েলের ওপর। গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র আক্রমণ বেসামরিক মানুষদের মানবিক পরিস্থিতি ও জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলে, অন্য সব রাষ্ট্রের মতো ইসরায়েলেরও আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে আত্মরক্ষার অধিকার রয়েছে, কিন্তু বর্তমান পদক্ষেপের ফলে বাকি জিম্মিদের জীবন নষ্ট হতে পারে, যার মধ্যে জার্মান জিম্মিরাও অন্তর্ভুক্ত, যারা প্রায় ৬০০ দিন হামাসের কারাগারে থাকার পরেও তাদের জীবন রক্ষা নিয়ে ভয় পাচ্ছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই আক্রমণ গাজার বাসিন্দাদের বিপর্যয়কর মানবিক পরিস্থিতি এবং জিম্মিদের দুর্দশা আরও খারাপ করার ঝুঁকি তৈরি করেছে, পাশাপাশি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির সম্ভাবনা আরও দূরবর্তী করে তুলেছে। বিবৃতিতে জানানো হয়েছে, সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় নতুন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ডাফেফুল শনিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারের সঙ্গে ফোনে কথা বলেছেন। অঞ্চলটির অন্য অংশীদারদের সঙ্গেও জার্মানি ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানানো হয়েছে। অন্যান্য ইউরোপীয় দেশও হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এছাড়া ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের আর যুদ্ধের মূল্য চুকানোর সুযোগ নেই। এক বিবৃতিতে তাজানি বলেন, আমাদের ইসরায়েলি সরকারকে বলতে হবে যথেষ্ট হয়েছে। তিনি আরও বলেন, আমরা আর ফিলিস্তিনি জনগণকে কষ্ট পেতে দেখতে চাই না। হামলা বন্ধ করুন, যুদ্ধবিরতি নিশ্চিত করুন, জিম্মিদের যুক্ত করুন, কিন্তু হামাসের শিকার জনগণকে শান্তিতে ছেড়ে দিন। ইউরোপে ইতালির সরকার ইসরায়েলের অন্যতম সোচ্চার সমর্থক, তবে গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যে দেশটিতে যুদ্ধবিরতির আহ্বান এখন ক্রমেই বাড়ছে। নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে জুনের পরে নয়, বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে, তবে ২০২৬ সালের জুনের পরে হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সে বিষয়ে নিশ্চিত করেননি। বৃহস্পতিবার ১৫ মে দি ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর আছে। বিপ্লবের ৯ মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে জুলাই সনদ প্রণয়ন করবে, যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং একটি নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করবে। তবে ঐক্যে পৌঁছানো সহজ ব্যাপার নয়। কোনো কোনো কমিশন থাকা উচিত, তাই নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে মতপার্থক্য শুরুতে রয়েছে। কেউ কেউ বলছেন, দেশের অর্থনীতি মূল ভিত্তি তৈরি পোশাক খাত নিয়ে একটি কমিশন থাকা উচিত ছিল। আবার কারো অভিযোগ, শিক্ষা খাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সবচেয়ে বড় বিতর্কের জন্ম হয়েছে নারী সংস্কার কমিশনকে ঘিরে, যা অনেক পরে গঠিত হয়। এই কমিশন ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ করে, যাতে নারীদের অধিক অধিকার দেওয়া হয়, আর এতেই ইসলামপন্থী দলগুলো ব্যাপক বিক্ষোভ শুরু করে। ওই প্রতিবেদনে আওয়ামী লীগ ইস্যুতে বলা হয়, ১২ মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।